নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ডক্টর প্লাস। ডক্টর প্লাস মানে সুস্থ এবং সুন্দর জীবনের সাথেই ডক্টর প্লাস। বেসিক্যালি আমরা সুস্থ থাকবো, নিজেদেরকে সুন্দরও রাখবো। তবে সুস্থ এবং সৌন্দর্যের কথা বলতে হলে আমরা যেমন বিভিন্ন ডিজিজ নিয়ে আলোচনা করি, তার পাশাপাশি সৌন্দর্যতা নিয়েও আলোচনা করি। তবে আজকে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো, বিষয় এমন যে দেখুন, আমরা স্কিন এবং হেয়ার সবসময় বলি কিভাবে সুন্দর রাখবো, তাদেরকে হেলদি রাখবো। পাশাপাশি স্কিন ডিজিজ নিয়ে আজকে আমরা কথা বলবো, যে স্কিন ডিজিজ মানুষের জীবনকে বলা চলে অতিষ্ঠ করে তোলে। কারণ সৌন্দর্যের ভ্যালু আমাদের কাছে সবসময় প্রথমে আমরা রাখি। সেক্ষেত্রে আমরা যদি এক্সিমার কথা বলি, এমন একটা স্কিন ডিজিজ যেখানে দাঁড়িয়ে সেই ভ্যালুটা ব্যাহত হয়। শুধু ব্যাহত কেন বলি, মানুষের জীবনেও কিন্তু জেরবার নানা রকম সমস্যা, নানা রকম কমপ্লিকেশনস সবকিছু নিয়ে এক্সিমা উপস্থিত হয়। বিশেষ করে এই সময়টা একটু ড্রাই চলে আসছে বাতাসে, এবং এই ড্রাইনেসের প্রভাবটা পড়ছে আমাদের স্কিনেও। এই সময় এক্সিমার প্রকোপ যেটাই বলি, অনেক গুণ কিন্তু বেড়ে যায়। যদিও সারা বছর ধরে এক্সিমা চলতেই থাকে, স্কিনের একটা বিশেষ রকম রোগ বহু মানুষের রয়েছে এক্সিমা। এই বিষয়ে যিনি বিশদে বলবেন আজকে মূলত আমাদের জানার দরকার। তার কারণ দেখুন, স্কিন ডিজিজ, স্কিনটাকে হেলদি রাখতে গেলে আমরা কি করব, এক্সিমাটা কেন হয়, কি করলে আমরা এক্সিমা থেকে বেরিয়ে আসতে পারি, এবং ট্রিটমেন্ট পদ্ধতি কি আছে। সময় এগিয়ে চলেছে, নতুন নতুন চিকিৎসা ব্যবস্থাও রয়েছে। সব বিষয়ে যিনি বিশদে জানাবেন, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন রিনাউন্ড ডার্মাটোলজিস্ট অ্যান্ড অ্যাস্থেটিশিয়ান ডক্টর শ্রয়ন পাল। অনেক স্বাগত ডক্টর। নমস্কার ডক্টর, আজকে যে বিষয়টা বাছা হয়েছে এক্সিমা, এবং এক্সিমা শুনতে আমার মনে হলো বহু মানুষ কিন্তু নানা রকম প্রবলেম নিয়ে ভোগ করছেন স্কিনেরই। এক্সিমা আমরা কাকে বলছি এবং কেনই হচ্ছে এক্সিমা এই সময়টা পার্টিকুলার অনেক বেড়ে গেছে মানুষের মধ্যে? এক্সিমা ব্যাপারটা যদি আমরা একদম বেসিক ডেফিনেশনে যাই, সেটা হচ্ছে ডার্মাটাইটিস বা স্কিনের বা চামড়ার কোনো ইনফ্লামেশন অথবা প্রদাহ। এবার সেই এক্সিমার বিভিন্ন রকম কারণ থাকতে পারে। আমাদের সবচেয়ে বড় এক্সিমাটা বুঝতে সমস্যা যে জায়গা থেকে হয়, আমরা ভাবি সব এক্সিমাই এক রকমের। সেটা বেসিক্যালি নয়। এক্সিমা খুব মোটাভাবে বললে দু রকম হতে পারে। একটা হচ্ছে এক্সোজিনাস, যেটার কারণ হচ্ছে বাইরে থেকে আসা বিভিন্ন রকমের সমস্যা। সেটা বিভিন্ন রকমের জিনিসের অ্যালার্জি হতে পারে, সেটা বিভিন্ন রকমের বাইরে থেকে আসা কোনো ইরিটেন্ট সাবস্টেন্স হতে পারে, যেটাকে আমরা ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলি। যেরকম দীর্ঘদিন ধরে বাসনপত্র মাজার জন্য যে রাফ, মানে অতিরিক্ত কম পিএইচওয়ালা, অতিরিক্ত বেশি পিএইচওয়ালা আর কি, যে ডিটারজেন্ট, সাবান এগুলো থাকে, এইগুলো আমাদের স্কিনকে ধীরে ধীরে ইভেনচুয়ালি ইনফ্লেম করে দেয়, যেটাকে কিউমুলেটিভ ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলা হয়। যেটা দেখবেন প্রায় সমস্ত হাউস ওয়াইফ বা হাউস ওয়াইফদের হাতে অল্প বিস্তর চামড়া ফাটা, ড্রাই, ইচি, এরকম একটা ব্যাপার অল্প বিস্তর থাকবে, যারা অন্তত 5, 10, 15 বছর বিভিন্ন রকমের ডিটারজেন্ট, সাবান, বাসন মাজার সাবান এইসব হ্যান্ডেল করছেন। তাছাড়া অন্যান্য জিনিসের জন্য হতে পারে, বিভিন্ন রকমের সার বলতে পারেন, কোরোসিভ সাবস্টেন্স হতে পারে, সেগুলো রেগুলারলি হ্যান্ডেল করার জন্য, অথবা অনেক সময় সিঙ্গেল টাইম হ্যান্ডেল করার জন্য হতে পারে। আর আরেকটা অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, সেটা আমরা অনেকেই হয়তো নিজেরা ভোগ করেছি অথবা কাউকে দেখেছি খুব কাছের মধ্যে। খুব কমন হেয়ার ডাই থেকে যে এক্সিমা হয়, মানে হেয়ার ডাই লাগানোর সঙ্গে সঙ্গে চোখ, মুখ, মাথা সমস্ত কিছু ফুলে গেল। অথবা অনেক সময় বিভিন্ন রকমের সাবস্টেন্স, যেরকম সিমেন্টের থেকে যে এক্সিমা হয়, অথবা অন্যান্য কোনো কেমিক্যালস থেকে যে এক্সিমা হয়। অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকমের মেকআপ প্রোডাক্টস অ্যান্ড অলের কন্টেন্ট যেগুলো থাকে সেগুলো থেকে এক্সিমা, বিভিন্ন রকম ডাইস থেকে। তো এই ধরনের সমস্যাগুলো হচ্ছে আমরা এক্সোজিনাস কজের মধ্যে ধরি। কিন্তু এর সঙ্গে একটা বিশাল ব্যাপার যেটা থাকে, যেটা আমরা বারবারই মিস করে যাই, সেটা হচ্ছে এন্ডোজিনাস এক্সিমা। যেরকম খুব কমন এক্সাম্পল হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস, যেই স্পেকট্রামের মধ্যে হাতের এক্সিমা থেকে শুরু করে ঠোঁটের চারপাশের এক্সিমা, চোখের চারপাশের যে চুলকানি ভাব, চোখের পাতা চুলকানো, ঠোঁট ফাটা, খুব তাড়াতাড়ি সহজে ঠোঁট ফাটছে, সারা বছরই ঠোঁট ফাটছে, ঠোঁটের চারপাশের যে চামড়াটা মুখের, সেই জায়গাটা ফাটছে এবং তার সঙ্গে ইভেনচুয়ালি পোস্ট ইনফ্লামেটরি পিগমেন্টেশনের জন্য কালো হয়ে যাচ্ছে।
শরীরের অন্যান্য জায়গাতে, স্পেশালি যেটা বাচ্চাদের মধ্যে দেখা যায়, হাতের ফ্লেক্সার্স বা পায়ের ফ্লেক্সার্স, মানে কনুইয়ের অপোজিট বা বিপরীত দিকে বা হাঁটুর যে পেছন দিকটাতে, সেই জায়গাগুলোতে এক্সিমা বা চুলকানো বা ভাঁজে ভাঁজে চুলকানো, সেইটা কম বয়সে যেটা বেশি দেখা যায়, বড় বয়সে এটা কম দেখা যায়। বড়দের ক্ষেত্রে যেটা দেখা যায়, পায়ে একটা কোনো জায়গাতে দীর্ঘদিন ধরে একটা চুলকানি আছে, হয়তো 10 বছর, 8 বছর, 5 বছর ধরে চুলকানি আছে, এই ধরনের পুরো স্পেকট্রামটা হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিসের মধ্যে। সেকেন্ড আরেকটা যেটা এক্সিমা বা ডার্মাটাইটিসকে আমরা মিস করে যাই, সেটা হচ্ছে সেবোরিক এক্সিমা বা সেবোরিক ডার্মাটাইটিস, যেটা সবচেয়ে কমন ফর্ম হচ্ছে আমাদের ড্যান্ড্রাফ বা খুশকি। মাথায় আমাদের সেবোরিক সিক্রেশনের জন্য যে অয়েলি কম্পোনেন্ট, তার ইনফ্লামেশনের কারণে যে ইচিং হয়, সেটাকে আমরা ড্যান্ড্রাফ বা সেবোরিক ক্যাপাইটিস বলি। সেটা সেবোরিক ডার্মাটাইটিসেরই স্কাল্প কম্পোনেন্ট, এবং সেই মানুষদেরই অনেক সময় দেখবেন গালের এই পাশগুলোতে হালকা স্কেলিং, ইচিং, তারপরে ঠোঁটের এই সাইডগুলোতে চুলকাচ্ছে, অথবা ছোট ছোট পিম্পলসের মতো দানা তৈরি হচ্ছে, পিঠের মধ্যে চুলকাচ্ছে, ছোট পিম্পলসের মতো দানা তৈরি হচ্ছে, অনেকের ঘাড়ের পাশগুলো, চিবুকের নিচে, এই জায়গাগুলোতেও এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। তো এইগুলো হচ্ছে এগেন সেবোরিক স্পেকট্রাম। তাছাড়াও বিভিন্ন রকমের এন্ডোজেনাস এক্সিমা আছে, যেরকম বুড়ো বয়সে খুব কমন হচ্ছে জেরোটিক এক্সিমা বা চামড়া শুকিয়ে যাওয়ার জন্য যে এক্সিমা, অথবা নামুলার এক্সিমা, যেটা প্রায় যে কোনো বয়সী হতে পারে। এরকম অনেক রকমের এক্সিমা আছে। খুব সহজে বলতে গেলে তো এক্সিমা ব্যাপারটা আমরা যখনই ভাবি, আমাদের কোনো ফিক্সড এই জিনিসটা এরকম হলেই যে এক্সিমা হবে, সেইটা কিন্তু ভাবলে আমরা খুব বিপদে পড়ে যাব। কারণ যেরকম আমি বললাম, অনেক রকম এক্সিমা হতেও পারে, সেরকম অনেক কমন রোগ হতে পারে যেগুলো একদম এক্সিমার মতো প্রেজেন্ট হতে পারে বা একদম এক্সিমার মতো লাগতে পারে। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই এই জন্য আমরা বলি, যদিও এটা নিয়ে হয়তো আমরা পরে একটা আলোচনা করব, একটা ওই পাঁচমিশালি বিভিন্ন রকমের মলম থাকে, একটা স্টেরয়েড, একটা অ্যান্টিফাঙ্গাল, একটা অ্যান্টিবায়োটিক, সেরকম মিক্সচার মলম বা এমন কোনো মলম যেটা সেই জায়গায় স্কিনকে জ্বালিয়ে দেয়, সেইগুলো ইউজ করে এক্সিমা কমানোর চেষ্টা করা একদমই উচিত নয়। ডেটল, সুদল ইত্যাদি ইত্যাদি। তো এক্সিমার ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে সমস্যাটা ড্রাইনেসের বিয়ন্ডে চলে গেছে, ব্যাপারটা এক্সিমা বা চুলকানি কন্টিনিউয়াস হয়ে চলেছে, তো অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের কাছে দেখান। তার কারণ অলমোস্ট এটা গ্যারান্টি দিয়ে বলা যায় যে অন্যান্য যাই ইউজ করুন না কেন, হয় আপনার রিলিফটা টেম্পোরারি হবে এবং সেটা আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবে এবং সম্ভবত একটু বেশি হয়ে ফিরে আসবে, অথবা জিনিসটা সেরকমভাবে রিলিফ না হয় আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। এই যে স্কিনের যে ফোল্ড, এই ফোল্ড গুলো ছাড়াও কি বিভিন্ন জায়গায় এক্সিমা হতে পারে? একদম। এক্সিমার যেরকম আমরা বললাম, সবচেয়ে কমন যে ফর্ম অফ এক্সিমা থেকে হ্যান্ড অ্যান্ড ফুট এক্সিমা, সেগুলো সবচেয়ে বেশি যে জায়গাগুলোতে বাইরের সারফেসগুলোর ঘষা লাগে, এবং যেহেতু এই জিনিসগুলো শরীরের বাইরে আছে, তো সেই জায়গাগুলোতে একটা ড্রাইনেস তৈরি হয় এবং বিভিন্ন রকমের অ্যালার্জিক সাবস্টেন্স লাগে। যেরকম পায়ে ধুলো ময়লা লাগে, তো সেখান থেকে ফুট এক্সিমা হতে পারে। স্পেশালি এই জায়গা অবধি হতে পারে যে জায়গা অবধি ইউজুয়ালি আমাদের শরীরের বাইরে থাকে, অথবা বিভিন্ন রকম জুতো বা মোজার যে ডাইগুলো, অনেকে কালো রঙের মোজা পরেন, সেই মোজার ডাই থেকে এক্সিমা হতে পারে। অথবা হাতের ক্ষেত্রে যেটা আমি খুব কমনলি বললাম, সবজির রস, ফলের রস, ফুলের রস, মানে এবং যে কোনো ভেজিটেবল সাবস্টেন্স আর কি, তার সঙ্গে সিমেন্ট হোক, সাবান হোক, ডিটারজেন্ট হোক, এই ধরনের জিনিসগুলোর কন্ট্যাক্টের জন্য হাতে খুব সহজে এক্সিমা হতে পারে। আমরা যে বেসিক্যালি বিভিন্ন রকম যে স্কিনের রোগগুলো রয়েছে, তার মধ্যে আমরা ম্যানিফেস্টেশন, কি ম্যানিফেস্টেশন নিয়ে আসছে, তো এক্ষেত্রে যারা এক্সিমায় ভুগছে তাদের ম্যানিফেস্টেশনটা ঠিক কিরকম হবে? এক্সিমার ক্ষেত্রে প্রধান ম্যানিফেস্টেশন হচ্ছে একটা হচ্ছে ইচিং, ইরিটেশন, যেটা থাকবেই, এবং সেই চুলকানি থেকে থেকে চামড়ার সেখানে ড্যামেজ, সেই জায়গাটার চামড়াটার রং বদলে যাওয়া, সেই জায়গার চামড়ায় মানে অনেক সময় আমরা বিভিন্ন রকমের 3টে স্টেজ বলি এক্সিমার, একটা অ্যাকিউট, সাব অ্যাকিউট, ক্রনিক। যখন অ্যাকিউট এক্সিমা থাকবে, সেখান থেকে রস বেশি পড়া এবং সেই জায়গার চামড়াটা অনেকটা গদগদে হয়ে থাকা। আর যখন যত ব্যাপারটা ক্রনিক এক্সিমার দিকে যায়, তখন সেই জায়গার চামড়াটা বেশ কিছুটা মোটা হয়ে যাবে, রং বদলে যাবে, যেটা অনেক সময় বয়স্ক মানুষদের দেখবেন হাতে পাইবেন, অনেক সময় আমরা স্ক্রোটাল এক্সিমা যেটা বলি, যে আমাদের থলিতে যে এক্সিমা হয় ছেলেদের, সেই জায়গাগুলোতে ক্ষেত্রে চামড়াটা মোটা হয়ে যায় এবং তার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায় জিনিসটা, এবং অনেকটাই আর কি বেশি স্কেলি এবং ড্রাই একটা ব্যাপার চলে আসে। বিভিন্ন রকম ভাবে প্রেজেন্ট করতে পারে, ডিপেন্ডিং অন দ্য এরিয়া বলা যেতে পারে, এবং কত পুরনো
কিভাবে শুরু হয়েছে তার উপরে। এবং এক্সিমা একটা সব থেকে আমার মনে হয় এমন একটা দিক রয়েছে, এক্সিমাটা ঠিক হয়ে গেল সাপোজ, সেখানে কিন্তু একটা ডার্কিশ একটা স্পট থেকেই যায়, স্পটটা ছেড়ে যায়, যেটা মোটেও কাম্য নয়। বহু মানুষ দেখা যাচ্ছে যে এক্সিমাটা তো সত্যি বলতে খুব যন্ত্রণাদায়ক একটা সিচুয়েশন, তো কন্টিনিউয়াস ইচিং হচ্ছে, বার্নিং সেন্সেশন, কষ্ট হচ্ছে মানুষটার, সে কি করছে না রেডিমেড কিছু মলম কিনে লাগিয়ে ফেলছেন, খুব স্বাভাবিক, যেটা ভালো হয়ে যাবে। যদি দেখলো সাময়িক রিলিফও পেলো, কি হলো না একটা স্পট লং কন্টিনিউড প্রসেস রয়ে গেল তার, মানে সে যদি ভুলতেও চায় তার কষ্টটাকে সে কিন্তু ভুলতে পারছে না, মনে পড়ছে যে না এখানে তার একটা প্রবলেম ছিলই। তো এই স্পটগুলো, ডগ স্পটগুলো কি আদৌ চলে যাওয়া সম্ভব? একটা খুব কমন, এটা আপনি যেটা বললেন যে বিভিন্ন এক্সিমার জন্য বিভিন্ন জায়গায় ডার্ক স্পট, একটা খুব কমন জিনিস আমরা ভীষণভাবে যেটা মিস করে যাই, সেটা হচ্ছে মুখের চারপাশে এবং চোখের চারপাশের পিগমেন্টেশন। তো অনেক পেশেন্টই আমার কাছে আসেন যে আমার মুখটা পুরো কালো, আমার শরীরের থেকে আমার মুখটা অনেক বেশি কালো। তাদের ক্ষেত্রে যদি হিস্ট্রি নেওয়া যায় কেয়ারফুলি, দেখা যাবে হয়তো তাদের একটা লং টার্ম ক্রনিক এক্সিমা আছে ফেসিয়াল স্কিনে। এবং সেই ক্ষেত্রে এই যে দীর্ঘদিন ধরে, মানে তারা যখন শুরু হয়েছিল ব্যাপারটা 1-2 বছর বয়স থেকে, এখন তারা যে বয়সে আসছেন 22 বছর 24 বছর বয়সে, এই গত 20 থেকে 22 বছর ধরে ব্যাপারটা নেগলেক্টেড হয়েছে। ধীরে 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 পিগমেন্টেশন হতে 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 ইনফ্লামেশনটাও এটা ক্রনিক ভাবে থেকে গেছে। হয়তো সেরকম নয় যে সারাদিন মুখটা চুলকাচ্ছেন, তো তাদের জিজ্ঞেস করলে তারা বলবেন শীতকালের দিকে চোখের চারপাশটা ড্রাই হয়, মুখের চারপাশটা ড্রাই হয়, ঠোঁট ফাটে, মানে কিউজ অফ অ্যাটোপিক ডার্মাটাইটিস বা অ্যাটোপিক এক্সিমার আমরা কিন্তু পাবো এখানে বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রেই। এবং তার জন্য সেটা কিন্তু বেসিক্যালি একটা পোস্ট ইনফ্লামেটরি পিগমেন্টেশন, এবং এই পিগমেন্টেশন গুলো ডিপেন্ডিং অন কোন এরিয়া কিছু কিছু ক্ষেত্রে ভীষণ রেজিস্ট্যান্ট হয়। এবং সবচেয়ে খারাপ ব্যাপার, সবচেয়ে দুঃখের ব্যাপার এটা, এই ট্রিটমেন্ট গুলোর জন্য আমাদের ইউজুয়ালি একটুখানি হাই এন্ড ট্রিটমেন্ট লাগে, বিভিন্ন রকম আইভি ট্রিটমেন্ট লাগতে পারে, লোকাল ইনজেকশনস লাগতে পারে, লেজার্স লাগতে পারে। কিন্তু বেশিরভাগ পেশেন্টই যারা এই পিগমেন্টেশন নিয়ে আসেন, তারা বেসিক্যালি এই সিচুয়েশনটা তৈরি হয়েছে দীর্ঘদিন ইগনোর করে, এবং তারা ইগনোর করেছেন প্রবাবলি বিকজ দে কাম ফ্রম মোস্টলি লোয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাস বা রিলেটিভলি কম ওয়েল টু ডু ফ্যামিলি থেকে। ফলে আজকের দিনেও হয়তো তারা এটার জন্য রাইট ট্রিটমেন্ট যেগুলো সেগুলো অ্যাফোর্ড করে উঠতে পারেন না। তাই জন্য অনেকের ক্ষেত্রেই এই পিগমেন্টেশন গুলো থেকে যায়। যদিও প্রপার ট্রিটমেন্ট, যতগুলো সেশন অফ লেজার লাগবে বা আইভি ট্রিটমেন্ট লাগবে, লোকাল ইনজেকশনস লাগবে, যেগুলো আমরা ব্রাইটনিং সিস্টেমস বলি, সেইগুলোর মাধ্যমে এই পিগমেন্টেশন যে কোনো জায়গাতেই হোক অনেকাংশে কমানো যেতে পারে। এবার 100% কমানো যাবে কিনা সেটা তো পেশেন্ট টু পেশেন্ট ডিপেন্ড করে, কতটা ডিপ পিগমেন্টেশন গেছে এবং কি টাইপের এক্সিমা। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু এক্সিমার প্রসেস কন্টিনিউ করে ইভেন আফটার ট্রিটমেন্টে আমরা বলি যে বেশিরভাগ এক্সিমার ক্ষেত্রেই বা অ্যাটলিস্ট 50-60% এক্সিমার ক্ষেত্রে আমরা খালি এক্সাজারবেশন বা বাড়াবাড়িটাকে কন্ট্রোল করতে পারি। বাকি ওই 30-40% যে এক্সিমা থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা হয়তো পুরোপুরি জিনিসটাকে ট্রিট করতে পারি। তো যে জিনিসটা বাড়াবাড়িটা কন্ট্রোল হচ্ছে কিন্তু একটা বেসলাইন ইনফ্লামেশন রয়ে গেছে, সেটার ক্ষেত্রে তো একটা কনস্ট্যান্ট অল্প হলেও পিগমেন্টেশন হয়ে চলেছে। ফলে পুরোপুরি পিগমেন্টেশন থেকে মুক্ত হয়তো হয় না অনেক ক্ষেত্রেই, কিন্তু অনেকাংশে, মানে যে যতটা দেখলে মানুষের স্ট্রাইকিং ডিফারেন্স বুঝতে পারবেন বা বুঝতে পারবেন একটা বড় পরিবর্তন হয়েছে, সেই জিনিসটা কিন্তু অবশ্যই সম্ভব। খুব আনফরচুনেট কিছু কেস আমরা বিভিন্ন স্টেজ অফ মানে কেরিয়ারে দেখেছি, যেটা হচ্ছে যে ওই পায়ের এক্সিমা থেকে, পায়ের ফাড়া থেকে ইনফেকশন ঢুকে সেই ইনফেকশনটা থেকে পুরো পা ইনভলভ হয়ে পা বাদ দিতে হয়েছে। আচ্ছা, এক্সিমা সিম্পল এক্সিমা ছিল, এক্সিমা ছিল, সেই এক্সিমার থেকে চুলকে চুলকে ফাটে, মানে ব্যাপারটা ফেটেছে। বাইরে অবশ্যই উনি কেয়ার করেননি, অলরেডি ডায়াবেটিক ফুড বা ডায়াবেটিক ইয়ের সমস্যা ছিল, ফলে ওনাদের ক্ষেত্রে ওদের ঘায়ের ব্যথাটাও অতটা ভালো করে বোঝা যায় না যেহেতু নিউরোপ্যাথি থাকে। তো সেখান থেকে ইনফেকশন ঢুকেছে, অল্প বিস্তর রস পড়েছে, উনিও এক্সিমারই রস পড়ছে বলে ইগনোর করেছেন, করতে করতে হঠাৎ করে ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে গেছে এবং এরকমও হয়েছে যে পায়ের এই অংশ থেকে বাদ দিতে হয়েছে। এটা ভীষণ রকম দুঃখজনক একটা সিচুয়েশন, খুব দুঃখজনক একটা সিচুয়েশন। এবং এরকম একটা নয়, এই ধরনের বা এই কাছাকাছি রকমের সিচুয়েশন আমরা মোর দ্যান ওয়ান দেখেছি, স্পেশালি যে পেশেন্টদের অলরেডি কিছুটা নিউরোপ্যাথি আছে, যাদের ক্ষেত্রে চুলকানো বা ব্যথার সেন্সেশন কম, যেরকম ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, সুগারের ক্ষেত্রে হতে পারে, প্রেশারের ক্ষেত্রে হতে পারে, অন্যান্য কিছু পেরিফেরাল নিউরোপ্যাথি কন্ডিশনের ক্ষেত্রে হতে পারে।
তো এইগুলো হতে পারে। আচ্ছা। আরেকটা যেটা খুব সমস্যা যেটা হতে পারে এক্সিমার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এক্সিমা অনেক সময়, যেটা আমি বললাম যে এক্সিমা ইটসেলফ একটা সিঙ্গেল ডিজিজ নয়, যেটা নিয়ে আমাদের মনে হয় আলোচনাটা একটুখানি করা দরকার। এক্সিমাকে আমরা বলি টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। বেশিরভাগ এক্সিমা টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির সঙ্গে যুক্ত থাকে। এবং এক্সিমার ক্ষেত্রে 1 নম্বর প্রবলেম হচ্ছে যে এইটা যেহেতু একটা হাইপার সেন্সিটিভিটি স্পেকট্রামের পার্ট, ফলে এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড আরো অনেক ডিজিজ থাকে, যেটা হয়তো এক্সিমা যখন আপনার ডায়াগনোসিস হবে, আপনার ডাক্তারবাবু আপনাকে 4টে বা 5টা প্রশ্ন করবেন, যে প্রশ্নগুলোর মাধ্যমে উনি বুঝতে পারবেন যে আপনার অন্যান্য অর্গান ইনভলভমেন্ট আছে কিনা হাইপার সেন্সিটিভিটি। যেমন এক্সিমার সাথে খুব কমনলি অ্যাসোসিয়েটেড থাকে, কারণ এই সবই হচ্ছে যেহেতু টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির পার্ট। অ্যাজমা, সর্দি কাশি, নাক থেকে যেটা মানে কাঁচা সর্দি পড়া আমরা যেটাকে বলি, রাইনাইটিস, অথবা সাইনুসাইটিস যেটা তার সাথে অ্যাসোসিয়েটেড থাকে, সাইনাসের প্রবলেম। এবং তাছাড়া শরীরের অন্যান্য অংশে অন্যান্য রকমের এক্সিমা, কিছু কিছু মানুষের ক্ষেত্রে ইসোফেজাইটিস বা খাওয়ার সময় গলার যে সমস্যা, খেতে অসুবিধা হয়, এগুলো। এবং এগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ধরুন এক্সিমা আপনার অলরেডি আপনার আছে এবং এর আগে অব্দি কখনো আপনার অ্যাজমা ডায়াগনোসিস হয়নি, কিন্তু ডাক্তারবাবু আপনার হিস্ট্রি শুনে বুঝতে পারলেন যে হয়তো আপনার অ্যাজমার জন্য একটা পালমোনারি ফাংশন টেস্ট করে নেওয়া উচিত, এবং সেখানে টেস্ট করে হয়তো বেরোলো আপনার কিছুটা অবস্ট্রাকটিভ বা রেস্ট্রিকটিভ লাং ডিজিজ আছে। আচ্ছা। এবং সেই জিনিসটা আর্লি ডায়াগনোস হওয়া কেন দরকার? কারণ এক হচ্ছে যদি অলরেডি আপনার অ্যাজমা না থেকে থাকে কিন্তু অন্য কোনো রকমের লাং ডিজিজ থাকে, তাহলে আপনাকে এখন থেকেই খুব সাবধানে থাকতে হবে, তার কারণ অলরেডি আপনার একটা অ্যাজমা হওয়ার মেবি ফিউচারে ডেভেলপ হওয়ার টেন্ডেন্সি আছে, অন্য লাং ডিজিজের সঙ্গে সেটা জুড়লে একটা খুব বাজে কন্ডিশনে পৌঁছে যাবে। আর 2 নম্বর, আর্লি স্টেজে অনেক সময় আমাদের অ্যাজমা ডায়াগনোসিস হয়ে যায়, যে ক্ষেত্রে হয়তো আপনার সেই সময় অ্যাটলিস্ট রেগুলার ইনহেলার না হলেও সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে কিছু কিছু ওষুধ আপনাকে লং টার্ম কন্টিনিউ করা উচিত। আচ্ছা। এই জিনিসটা, এই ডায়াগনোসিসটা কখনোই পসিবল হবে না যদি একজন এক্সিমার চিকিৎসা বাইরে থেকে ওষুধ নিয়ে করতে থাকে। একদমই তাই। 2 নম্বর যেটা সবচেয়ে মানে আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এক্সিমার প্রেজেন্টেশনটা এমনই একটা সাধারণ প্রেজেন্টেশন, বিভিন্ন রকমের ইনফেকশন এবং অটোইমিউন ডিজিজ এক্সিমার মতো করে প্রেজেন্ট করতে পারে। আচ্ছা। যেরকম আমরা খুব কমন একটা ডিজিজের নাম, আগে এতটা কমন ছিল না, এখন হয়তো শুনে থাকবেন, লুপাস ভালগারিস বা এসএলই, বা অন্যান্য বিভিন্ন রকম অটোইমিউন ডিসঅর্ডার যেমন ডার্মাটোমায়োসাইটিস এন্ড অল, যেগুলো স্কিন লেশন হিসেবে প্রেজেন্ট করতে পারে, যেগুলোর অনেক কিছু ফিচার কিন্তু এক্সিমার মতো। টিউবারকুলোসিস, স্কিন টিবি অনেক সময় এক্সিমার মতো প্রেজেন্ট করতে পারে। ঠোঁটের চারপাশে ছোট 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 ঘায়ের মতো তৈরি হবে, যেটা অনেক সময় এক্সিমা বলে মানুষ ভুল করে। ইভেন খুব কমন জিনিস যেরকম দাঁত, বেশিরভাগ মানুষ আমার কাছে যারা দাঁত নিয়ে আসেন তারা কিন্তু দাঁত হয়েছে বলে আসেন না, তারা আমার কাছে নিয়ে আসেন স্যার আমার এক্সিমার মতো একটা কিছু হয়েছে। আচ্ছা। ফলে আজকে হয়তো কিছু জিনিস এর মধ্যে আপনার দোকানদার খুব এক্সপিরিয়েন্স যদি হন, ওষুধ যিনি দেন আপনাকে, তিনি দেখে হয়তো বলতে পারবেন, কিন্তু বেশিরভাগ জিনিস কিন্তু তার পক্ষেও বোঝা সম্ভব নয়, কারণ অনেক কিছু এর মধ্যে খালি ক্লিনিক্যাল ডায়াগনোসিসে বেশিরভাগ ডাক্তারের পক্ষেও বলা সম্ভব নয়। অনেক কিছুর ক্ষেত্রেই আমাদের কিন্তু কিছু কিছু টেস্ট করতে হতে পারে, এবং এর মধ্যে অনেক কিছু খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ যেগুলো কিডনিকে ইনভলভ করতে পারে, যেগুলো লাংকে ইনভলভ করতে পারে, হার্টকে ইনভলভ করতে পারে, ব্রেনকে ইনভলভ করতে পারে, এরকম বিভিন্ন রকম রোগের কিন্তু একটা চিহ্ন। তো এক্সিমা তাই জন্যই অবহেলা না করাটার প্রয়োজন অন্যান্য অনেক চর্মরোগের জন্য আমার মনে হয় বেশি। নতুন যদি ট্রিটমেন্ট পদ্ধতি বলি, সব রোগেরই কিন্তু নতুন নতুন ভাবে এখন ট্রিটমেন্ট পদ্ধতি যেভাবে এগিয়ে চলেছে তাতে মানুষ উপকৃত হচ্ছেন এবং অনেক বেটার রেজাল্ট পাচ্ছেন খুব কম সময়ে। এক্সিমার জন্য নতুন কি ঠিক ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে যার মাধ্যমে মানুষ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন, ভালো থাকতে পারেন? এক্সিমার ক্ষেত্রে ট্রিটমেন্ট পদ্ধতির থেকেও আমার মনে হয় যেটা ইম্পর্টেন্ট আরো বেশি, সেটা হচ্ছে ট্রিটমেন্ট প্রোটোকল কিছু চেঞ্জ হচ্ছে। ট্রিটমেন্ট প্রোটোকল বলতে আজকে কিছু কিছু জিনিস এক্সিমার ব্যাপারে আমাদের মানে ইভেন ডাক্তাররাও অন্যরকম ভাবতেন, যত দিন যাচ্ছে বিভিন্ন রকম রিসার্চ হচ্ছে এবং ডিজিজটার ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং বাড়ছে,
এবং আমরা বুঝতে পারছি যে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে যেরকম আমাদের আরো অ্যাগ্রেসিভলি শুরু থেকে চিকিৎসা করা উচিত, কিছু কিছুর ক্ষেত্রে যেগুলো আগে অনেক বেশি অ্যাগ্রেসিভলি চিকিৎসা করা হতো সেগুলোর ক্ষেত্রে অতটা অ্যাগ্রেসিভ চিকিৎসার দরকার নেই। এবং সেই জায়গাগুলো ডিসাইড করার জন্য বিভিন্ন রকমের নতুন ইনভেস্টিগেটিং মেথড আসছে, বিভিন্ন রকমের মানে সেলের এক্সামিনেশন করে বা টিস্যুর এক্সামিনেশন করে সেগুলো, সেরকম যেমন আসছে বিভিন্ন রকমের আদার অ্যানালাইসিস, বিভিন্ন রকমের ব্লাড টেস্ট, বা এখন যেমন অ্যালার্জি যে টেস্টিং গুলো সেগুলো অনেক উন্নত হয়ে গেছে। কিছু কিছু অ্যালার্জি টেস্ট ব্লাড থেকে করা যায়, কিছু কিছুর ক্ষেত্রে আমরা স্পেশালি প্যাচ টেস্ট বা প্রিক টেস্ট করে সেগুলো টেস্ট করি। এবং এর মধ্যে থেকে আমরা এজেন্ট আইডেন্টিফিকেশন এবং ট্রিটমেন্ট মেথড, সেই পুরো প্রোটোকলটা অনেক ডিফারেন্ট ভাবে অ্যাপ্রোচ করছি। এবং তার সঙ্গে যেটা এসছে, কিছু কিছু নতুন ওয়ান্ডারফুল মেডিসিনস এসছে যেগুলো হয়তো আজকে থেকে 3-4 বছর আগে ভারতে ছিল না এবং 10 বছর আগে পৃথিবীতেই ছিল না। সেই মেডিসিনগুলো আজকে আমাদের খুব মিনিমাম সাইড এফেক্ট, মিনিমাম টু অলমোস্ট নো সাইড এফেক্টে, হয়তো কিছু কিছু ওষুধ আপনাকে প্রতিদিন একটা করে খেতে হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে প্রতিদিন 2টো করে খেতে হচ্ছে, কিন্তু লং টার্ম মানে যে হয়তো এক্সিমার সমস্যা বা তার সঙ্গে অ্যাজমা, তার সাথে নাক দিয়ে চট করেই মানে ঠান্ডা লেগে যাওয়া, সর্দি পড়ে, যেটা নিয়ে আপনি হয়তো গত 30 বছর ভুগে এসছেন, সেটার থেকে একটা মানুষ সাডেনলি মুক্ত হয়ে যাচ্ছে। এবং এই ওষুধগুলোর ক্ষেত্রে যেহেতু এগুলো এত এফেক্টিভ যে কারণে এবং এত সাইড এফেক্ট কম এগুলো, একই কারণে, সেটা হচ্ছে আগেকার দিনের ওষুধগুলো অনেক ব্রডলি ইমিউন সাপ্রেশন করতো। মানে ইমিউনিটির যে আর্মটা আছে সেটা সাপ্রেস করতে গিয়ে আরো 2-1টা আর্ম সাপ্রেস করে ফেলতো। এটা খালি সেই স্পেসিফিক আর্মটা নয়, তার মধ্যে কিছু স্পেসিফিক আমাদের মানে সেল মেডিয়েটেড যে ইমিউনিটির ছোট ছোট কম্পোনেন্ট, বিভিন্ন সাইটোকাইন্স, সেই লেভেলে গিয়ে যেহেতু টার্গেট করছে, ফলে আমাদের নর্মাল ইমিউনিটি বা নর্মাল ফাংশন বা শরীরের অন্যান্য জিনিসের সমস্যা অলমোস্ট হচ্ছেই না। তো এই ওষুধগুলো, এই যে এতটা সেফ জিনিসপত্রগুলো বেরিয়েছে এবং যেগুলো এখন রেগুলার বেসিসে মডার্ন ট্রিটমেন্টে এসছে, সেইগুলোর সুবিধা আপনাদের পক্ষে তখনই নেওয়া সম্ভব যখন আপনি সেরকম একটা জায়গাতে দেখাবেন, প্রপার আপনার অ্যাসেসমেন্ট হবে এবং স্টেপ বাই স্টেপ ঠিক ট্রিটমেন্ট হবে। এবং মনে করার কোনো কারণ নেই এগুলো সাংঘাতিক কস্টলি। বেশিরভাগই জিনিসগুলো এর মধ্যে কিন্তু খুব সাংঘাতিক কস্টলি নয়। স্পেশালি যেটা বললাম যে প্রোটোকল চেঞ্জ হয়েছে, অনেক ক্ষেত্রেই হয়তো দেখবেন আপনার আগে যা কস্টলি ওষুধ লাগতো তার থেকে অনেক কম ওষুধ লাগছে, তার থেকে অনেক সিম্পল ট্রিটমেন্ট লাগছে। অনেক ক্ষেত্রে আমরা বলছি যে ওষুধ কমাও, তার থেকে বেশি এই এই জিনিসগুলোর দিকে নজর বেশি দাও। যে ঘরের মধ্যে একটা রুম এয়ার পিউরিফায়ার লাগানো, প্রতি 48 থেকে 72 ঘন্টায় বেডশিট চেঞ্জ করা উইথ ম্যাট্রেস ভ্যাকুয়ামিং, এই জিনিসগুলোর উপরে যে যতটা ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, আগে এগুলোতে অতটা ইম্পর্টেন্স দেওয়া হতো না। তো এরকম ভাবেই আমরা এক্সিমা ট্রিটমেন্টে কিন্তু আগের থেকে অনেক এগিয়ে গেছি। খালি এক্সিমা নয়, এক্সিমা এবং অ্যালায়েড আর কি, মানে যেগুলো অ্যাজমা বলুন বা তার সঙ্গে যেটা অ্যাটোপিক রাইনাইটিস বললাম, ইসোফেজাইটিস বললাম, যত রকমের সমস্যা অ্যালার্জির সঙ্গে যুক্ত। এবং আজকে এই পুরো জিনিসটাকে আমরা একটা ইউনিট হিসাবে ট্রিট করছি, নয়তো কি আলাদা আলাদা রোগ হিসেবে। অবশ্যই আজকে যদি বড় কোনো লাঙের সমস্যা থাকে তাহলে আমরা পালমোনোলজিস্টকে রেফার করব, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একজন ডাক্তারই আপনাদের বেশিরভাগ কম্পোনেন্টে চিকিৎসা করতে পারবে। আমরা ভীষণ কমন একটা কথা বলে থাকি এবং শুনে থাকি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অলওয়েজ। তো সেক্ষেত্রে এক্সিমা, যেখানে একটা ছোট্ট কিছু একটা ইরাপশন দেখা যাচ্ছে বা স্কিনে কোনো প্রবলেম হচ্ছে, সেই থেকে দেখা গেল যে একটা এক্সিমা হয়ে গেছে, দীর্ঘদিন লং কন্টিনিউড স্টে করছে, অনেক রকম রোগ হয়ে যাচ্ছে। তো এই এক্সিমাকে প্রিভেন্ট করার আদৌ কি কোনো উপায় আছে? এক্সিমার ক্ষেত্রে আমি বলবো যে 2 রকম। প্রিভেন্ট করার উপায় কতটা কি সেটা বলা খুব মুশকিল, মানে এক্সিমার সঙ্গে একটা খুব হাই জেনেটিক একটা যোগাযোগ আছে। যেরকম আমরা বলি যে অ্যারাউন্ড 50 to 55% অফ অল পপুলেশন আর অ্যাটোপিক, মানে যারা এক্সিমার জন্য প্রোন, মানে যাদের এক্সিমা হওয়ার সম্ভাবনা বেশি এবং অন্যান্য অ্যাটোপিক ম্যানিফেস্টেশন হওয়ার সম্ভাবনা বেশি। তো সেই ক্ষেত্রে হয়তো কমপ্লিটলি প্রিভেন্ট করার উপায় নেই, কোনো রকম ভ্যাকসিন বা কোনো কিছু দেওয়া যায় না, কিন্তু একটা উপায় যেটা আছে, যে কারণে আগেকার দিনে আমরা দেখতাম যে বিভিন্ন রকমের অ্যাজমা অথবা রাইনাইটিস এগুলো অনেক কম হতো, সেটা হচ্ছে বাইরের বিভিন্ন রকম অ্যালার্জেনের সঙ্গে ছোটবেলা থেকে পরিচিত হওয়া।
সারাদিন একটা খুব মানে 12তলা বাড়ির ওপরে বসে আছেন, কোনো ধুলো নেই, ধোঁয়া নেই, কোনো রকম মানে বিভিন্ন রকম নর্মাল ফ্লাওয়ার্সের পোলেন্সের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, নর্মাল যেগুলো প্যাথোলজিক হোক বা বিভিন্ন রকমের নর্মাল ফাঙ্গাল যে পোলেন থাকে সেগুলো তার সিস্টেমে কোনোভাবে ঢুকছে না ছোটবেলা থেকে। তো বডির ওই মানে অ্যালার্জেনগুলোর সঙ্গে যে পরিচিত হওয়ার ক্ষমতা সেটা অনেক কমে যায়। তাই জন্য একটা বয়সের পরে যখন সাডেনলি এই অ্যালার্জেনটার সঙ্গে আমাদের অনেকটাই বেশি পরিণত ইমিউন সিস্টেমের যোগাযোগ ঘটে, তখন এক্সিমা বা অ্যালার্জি হওয়ার সম্ভাবনা দুম করে অনেকটা বেড়ে যায়। এবং তার ফলে প্রবলেমটা কি হয়, সেই সময় আমরা একটা খুব অদ্ভুত সিচুয়েশনে ফেসে যাই যে আমার সেই সময় বাচ্চাটার যার কষ্টটা হচ্ছে বা অ্যাডাল্ট মানুষ হোক তার যে কষ্ট হচ্ছে, তার থেকে তাকে বাঁচানোর জন্য আমাদের কি করতে হবে, যে এয়ার পিউরিফায়ার চালিয়ে রাখতে হবে, N95 মাস্ক পরাতে হবে, বেডটা আমরা বারবার ভ্যাকুয়াম করা, যেটা আমরা বললাম যে প্রতি 48 থেকে 72 ঘন্টায়, তাতে সে ভালো থাকবে। কিন্তু যেহেতু তার সেই এক্সপোজারটা তারপর থেকে সারা জীবনে কোনোদিনই হবে না তাকে ভালো রাখতে গিয়ে, ফলে জিনিসটা কিন্তু মানে প্রায় সারা জীবনই তার সেই এক্সিমা এবং এই ধরনের প্রবলেমটা থেকে যাবে। তো ছোটবেলা থেকে খেলতে যাওয়া, মানে একটুখানি বাইরের এনভায়রনমেন্ট, ডাস্টের সঙ্গে মানে তার নর্মাল একটা ইন্টারাকশন হওয়া, এইটা হচ্ছে ছোটবেলা থেকে করলে বাচ্চাদের মধ্যে পরবর্তীকালে এগুলো হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। তাও কিছু বাচ্চার কি হবে না, হবে, কিন্তু যদি 10 জনের হতো তার জায়গায় হয়তো 5 জনের বা 4 জনের হবে ব্যাপার। স্কিনের সমস্যা মারাত্মক একটা সমস্যা, সত্যি তাই। আমরা দেখুন, আমরা রোগমুক্ত নিজেদেরকে রাখতে চাই, রোগমুক্ত থাকতে চাই, সে কারণে আমরা নানা রকম ট্রিটমেন্টের আশ্রয় নিয়ে থাকি। এবং আপনাদের এবং আমাদের সবার মোটো একটা থাকে, আমরা নিজেরা কিভাবে নিজেদের কত তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারি। বিশেষ করে রোগ যদি স্কিনে থাবা বসায়, এইরকম নানা রকম সমস্যা হয়, তখন চিন্তাটা কয়েক গুণ আরো বেড়ে যায়। কারণ এখানে কিন্তু একটা অ্যাসথেটিক ভ্যালু রয়েছে, আমাদের কেমন দেখতে লাগছে, মানুষের সামনে আমরা তো যাচ্ছি, ইন্টারাক্ট করছি, মানুষের সঙ্গে কথাবার্তা বলছি, কেউ কোনো রকম ডার্ক স্পট বা ধরুন একটা স্কিনে কোনো রকম একটা রোগ হয়ে রয়েছে, টাচে একটা কোনো প্রবলেম হতে পারে, নিজেদেরকে সামাজিকভাবে অনেকটা মানুষে কি করেন, দূরে সরিয়ে নেন। মানুষ কি ভাবছে, মানুষ কি বলবে, তো এগুলো কিন্তু একটা যন্ত্রণার জায়গা অবশ্যই। তাই সঠিক ট্রিটমেন্টটা নেওয়া খুব প্রয়োজন। দেখুন টিভি স্ক্রিনে একটি হেল্পলাইন নাম্বার যাচ্ছে, যেখানে রয়েছে যোগাযোগের নাম্বারে ফোন করুন, ফোন করে জেনে নিন কোথায় কবে ডক্টর চেম্বার করছে। যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানের সঙ্গে জুড়ে আছেন, মনে করছেন আপনারা আসতে চান, যোগাযোগ করতে চান, আপনাদেরও এই ধরনের সমস্যাই রয়েছে, বহু বছর থেকে স্কিনের একটা এই সমস্যা নিয়ে ভুগছেন, অবশ্যই সঠিক এবং ঠিকঠাক ট্রিটমেন্ট পাওয়ার জন্য যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বারে। আপনাকে টোটাল গাইড করা হবে কবে কোথায় ডক্টর চেম্বার করছেন, কোথায় এলে কনসালটেশন নিতে পারবেন। সময়টা ভীষণ ইম্পর্টেন্ট, কোনো রোগ ফেলে রাখা নয়, সঙ্গে সঙ্গে যোগাযোগ করাটা খুব প্রয়োজন। আচ্ছা ডক্টর, আমরা একেবারে মানে শেষ ধাপে এগোচ্ছি, স্পেশালি কোনো সাজেশন কি আছে যাতে মানুষ এই এক্সিমার মতো একটা ভয়ঙ্কর যারা রয়েছে এই মুহূর্তে সিচুয়েশনে স্কিনের, তারা খানিকটা হলেও রিলিফ পাবেন মানসিকভাবে? যখনই আপনার কোনো এক্সিমা তৈরি হচ্ছে তখন সেই ক্ষেত্রে বাইরের থেকে দোকান থেকে কোনো ওভার দ্য কাউন্টার মলম লাগাবেন না। কোনো একটা ভালো ময়েশ্চারাইজার, বা সেটা যদি অ্যাফোর্ড করে একটু সমস্যা হয় তাহলে ন্যাচারাল নারকেল তেল যেটা থাকে, এক্সট্রা ভার্জিন নারকেল তেল, সেটা অল্প করে লাগান। চুলকানির কোনো ওষুধ সেটা ওভার দ্য কাউন্টার নিতে পারেন, বিভিন্ন রকমের সেটজিন, টেক্সিন এই ধরনের যে ওষুধগুলো আসে সেটা খান, কিন্তু সেটা ততক্ষণ অবধি করুন যতক্ষণ অবধি আপনার কাছে ডাক্তার অ্যাভেলেবেল হচ্ছেন না। যে কোনো কোয়ালিফাইড ডার্মাটোলজিস্ট বা স্কিন স্পেশালিস্ট যাদের মানে সেই অভিজ্ঞতা রয়েছে তার কাছে গিয়ে তারপরে দেখান এবং সেই মতো পরবর্তী ট্রিটমেন্ট এগুন। আর ওই রকমের পাঁচমিশালি মলম যেগুলো ইউজ না করেন। একদম তাই। আজকে সত্যি তাই, ভীষণ গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান হলো। আশা করি প্রত্যেকেই ভালো থাকবেন, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা বার্তা পেয়ে গেছেন আপনারা। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর আপনাকে, ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে। প্রত্যেকে সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। নমস্কার।